এই যে ভালোবাসা পাচ্ছি, যেই আবেগ আসলে মানুষের চোখে দেখতে পাচ্ছি, দর্শকদের চোখে দেখতে পাচ্ছি, সো দমটা আসলে খুব স্মুথলি আসলে ছাড়ছি, ভালোই লাগছে, এনজয় করছি। দম দর্শকদের প্রত্যাশার ভারত কতটুকু পূরণ করতে পেরেছে? দেখুন, আজকে তো ঈদের দ্বিতীয় দিন। আমাদের চাহিদা, আমাদের মানুষের চাহিদা তো আসলে শেষ নেই, চাহিদা তো অনেক থাকবে। আমি তো চাই আরো অনেক 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 দিন চলুক, অনেক সপ্তাহ চলুক। মাত্র ঈদের 2 দিন, এখনই প্রথমটা জাজ না করে ফেলি, আরো কয়েকদিন যাক, তারপর আসলে এই ব্যাপারটা বলতে পারবো। আচ্ছা, দম সিনেমায় যে শুটিংটা হয়েছে অনেকেই কিন্তু আপনার অভিনয়ের প্রশংসা করছে এবং অনেকেই কান্না করে বের হচ্ছে। জি, নিশ্চয়ই আপনাকে কেউ জানিয়েছে যে আপনার রিলেটিভ তারা সিনেমাটা দেখেছে। তো যখন এই বিষয়ের প্রশংসাটা শুনলেন তখন নিজের কাছে কেমন লাগে? তখন আমি একজনের কথাই আসলে মাথায় আনি, সে মানুষটা আমার পাশে বসে আছে, রেদওয়ান রনি, আমাদের ডিরেক্টর ভাইয়া। মানে হি ইজ অ্যান অ্যামেজিং পারসন। মানে আমি বারবারই বলবো, এই লোকটা আমার লাইফে একটা ব্লেসিং হয়ে আসছে। এই লোকটা না থাকলে আমি আসলে রানী হয়ে উঠতে পারতাম না। এবং এত দর্শক, আমি কালকে যখন সিনেমাটা দেখছিলাম, সবাই বলছিল, প্রত্যেকটা দর্শক বলছিল যে এইটা বউয়ের মতন বউ, এইটাই হচ্ছে ক্যারেক্টার, এইটাই রানী। সো এই প্রশংসাটা পাওয়া, মানে ক্রেডিটটা আমি সবসময় আমার ডিরেক্টরকে দিব। সে যদি না থাকতো হয়তোবা আমাকে এরকম প্রশংসাও করতো না, এবং এরকম অ্যাক্টিং হয়তোবা আমি কোনো কিছুতেই দেখাতে পারতাম না। না না না, টু বি ভেরি অনেস্ট, আপনারা সবাই আমাকে অন্যান্য কাজেও দেখেছেন। এরকম অ্যাক্টিং আসলে আমি অন্যান্য কোনো কাজেও করতে পারিনি, এবং পরবর্তীতে করতে পারবো কিনা আমার সন্দেহ আছে, কারণ এই ডিরেক্টরকে তো আমি সব সিনেমাতে পাবো না। এই প্রসঙ্গে জাস্ট আমি একটু বলে রাখি, যেহেতু প্রসঙ্গটা তুললো, এটা কিন্তু একটা আর্টিস্টের ডেডিকেশন ছাড়া আর ক্যারেক্টারের প্রতি বিশ্বাস ছাড়া কখনোই এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব না যে মানুষ সবাই মানে টানা প্রশংসা আমরা পাচ্ছি আর্টিস্টদের, স্পেশালি পূজার বিষয়। তো এই যে আমরা একটা জিনিস বলি যে আর্টিস্টরা কখন ডেডিকেটেড হয়ে ওঠে, যখন বিশ্বাস করে। পূজার মূল জায়গাটা ছিল যখন এই সিনেমার সাথে যুক্ততা, ও বিশ্বাস করেছে গল্পটা, বিশ্বাস করেছে চরিত্রটা, এবং এই চরিত্র বিশ্বাস করার জন্য ওর নিজের কিন্তু একটা জার্নি আছে, এই চরিত্রের সাথে মিশে যাওয়ার জার্নি। এবং একই সাথে এই চরিত্রের প্রতি যেন জাস্টিস হয়, নিজেকে ওইভাবে ভেঙে তৈরি করা নতুন করে। আপনারা দেখেছেন পূজার লুকটা নতুন আসছে, অ্যাক্টিংয়ের জায়গায় যে প্রশংসাটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু নতুন করে দেখা পূজা। এটার কারণ হচ্ছে ও নিজেকে কমপ্লিটলি ভেঙে নতুন করে তৈরি করেছে। এটা তৈরি করাটা এত সহজ না, এটার প্রতি অনেক পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। এবং শুটিংয়ে যেই ধরনের দুর্গম লোকেশনে আমরা শুটিং করেছি, একটা ঘটনা ছোট্ট করে বলি ওর সম্পর্কে, অনেক ঘটনাই তো হচ্ছে ওর সম্পর্কে যেটা বলি। আমাদের একদিনের শুটিং ছিল, অনেক টাফ একটা লোকেশন। আপনারা ডিউনের শট দেখেছেন, অনেক উঁচুতে উঠতে হয়। তো এটা ওঠারটা কিন্তু খুব ইজি না, কোনো সিঁড়ি টিড়ি নাই, এটা বালি বেয়ে 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 উঠতে হয়। তো এখানে ওকে আমার প্রথমে তুলতে হয়েছে, ওকে আর নিশোকে, কারণ ক্যামেরা ট্যামেরা সব নিচ থেকে শ্যুট করবো আমরা, আগেই আমরা কেউ কোনো প্রোডাকশন সাপোর্ট উঠতে পারবে না। তো ও যখন ওঠা শুরু করছে, উঠতে 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 একটা লেভেল পর্যন্ত, তারপর ওর ব্রিদিং প্রবলেম হওয়া শুরু করছে, কারণ এই পর্যন্ত ওটা একটা সুস্থ মানুষের ব্রিদিং প্রবলেম হয়ে যায়। এবং ও বারবার আমরা নিচ থেকে চিল্লাচ্ছি কি অবস্থা, ওয়াকিতে শুনলাম ওর ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি শুধু বলছি যে পূজা তাহলে রেস্ট নাও, আমরা আর একটু পরে করি, আর নাহলে নেমে আসো, আমি লোক পাঠাই। ও বলছে না, আমি আসলে এই শটটা দিব, এভাবেই দিব, আমার যত কষ্টই হোক দিব, আমাকে আরো উঁচুতে উঠতে হলে উঁচুতে উঠতে হবে। আমি বলছি আসলেও আরো উঁচুতে উঠতে হবে, বলে আমি উঠতেছি। দেন আবার আরো একটু উঁচুতে উঠে, তারপর আমি তো এটা হবে, আমি আরো উঁচুতে উঠতে হবে, পারবা? বলে পারবো। এরকম করে করে টপে উঠে গেছে, ব্রিদিং প্রবলেম থাকা অবস্থায় মারা যেতে পারতো। তো এই যে ডেডিকেশন একটা আর্টিস্টের, এই ডেডিকেশনটাই কিন্তু আসলে একটা চরিত্রকে প্রাণবন্ত করে তোলে, যেটা রেজাল্ট আপনারা দম সিনেমায় দেখতে পাচ্ছেন। প্রথমত এটা অবশ্যই একটা আনন্দের খবর যখন হাউসফুল শব্দটা আমরা বুঝতে পারি, যে সিনেমা হলের টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল। এটা একদিকে যেরকম অনেক আনন্দের, যে দর্শকের যে আগ্রহ এবং দর্শকের যে ভালোবাসা, তারা সিনেমা হলে আগ্রহ করে আসছে,
আবার একই সাথে আমার জন্য এক ধরনের কষ্টের, আহা দর্শকটা ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছে না, তো এটা আমার জন্য খুবই কষ্টের আমি বলবো। সিনেপ্লেক্স বেস যেহেতু এবার আমরা মাল্টিপ্লেক্স বেস যেহেতু এবার ডিস্ট্রিবিউশন, তো মাল্টিপ্লেক্সের তো শো এর একটা লিমিট থাকে, তো ওনারা আমাদেরকে ম্যাক্সিমাম শো দিয়েছেন, দর্শক চাহিদাও আছে এবং দর্শক টিকিট পাচ্ছে না, আরো শো বাড়বে এই প্রত্যাশা আমি করতেই পারি সিনেপ্লেক্সের কাছে, এবং ওনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাকি যে টেকনিক্যাল গ্লিচ, যে সার্ভারের প্রবলেম অথবা টাকা কেটে নিচ্ছে অনেক সময়, টিকিটে একটু ঝামেলা হচ্ছে ডেলিভারিতে, এটা সিনেপ্লেক্সের একদমই ওদের ম্যানেজমেন্ট ইস্যু, এটা আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, তাদের জায়গা থেকে যত দ্রুত সম্ভব এগুলোকে সমাধান করবে তত এই সময়ের জন্য ভালো, কারণ ঈদের সময়টা দর্শক একসাথে মুভি দেখার জন্য অনেক আগ্রহ করে থাকে, এই সময়টা দর্শকরা আমি কোনো যন্ত্রণা দেওয়ার ব্যাপারে মানে দিতে চাই না, এবং আমার নিজের জন্য খুব খারাপ লাগছে, কারণ এই কমপ্লেনগুলো পাওয়া যাচ্ছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের সাধ্যমতো চেষ্টা করছে এটাকে সলভ করার জন্য। এটা কার কার আমাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ না, র মানে আমি একটু আগেই বলতেছিলাম, অনেকে বলছিল যে এইটা হচ্ছে বউয়ের মতন বউ কাজ করছে, মানে বউয়ের এরকমই কাজ করা উচিত। সো র রেসপন্স পাওয়াটা আসলে আমরা যারা আর্টিস্ট আছি, যারা কাজ করি, তাদের জন্য না একটা ব্লেসিং, এবং সেটা যদি হয় পজিটিভ রেসপন্স, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা অডিয়েন্স, এবং আমি একটা কথা মাস্ট শেয়ার করতে চাই, আপনারা পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে আমার ক্যারেক্টারটা কি, লাস্টে কি হয়। আমি খুব অবাক হলাম, গতকালকে একজন প্রেগনেন্ট মানে মহিলাকে আমি দেখেছি, এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে মানে তার খুব আগ্রহ, তার দম সিনেমা দেখতেই হবে। আমি তাকে বললাম যে আপনি কি প্রেগনেন্ট? বলে যে হ্যাঁ, আমার 2 দিন পরে সি সেকশন। আই ওয়াজ লাইক হোয়াট? মানে এই অবস্থায় আমি যদি তার জায়গায় থাকতাম, হয়তো বা আমি বলতাম কিসের সিনেমা দেখা, আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। বাট সে এই অবস্থায়, এই মোমেন্টে দেখতে আসলো সিনেমা, দম তাও আবার দেখছে, এবং সে তাকে রনি ভাই জিজ্ঞেস করছিল যে আপনি কি মানে বুঝতে কোনো প্রবলেম হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, আপনি কি বুঝেছেন? সে পাই টু পাই বলছিল যে না, আমার কোনো সমস্যা হয়নি, আমি সব বুঝেছি, আমি সব এত ভালো একটা মুভি দেখতে পারবো আমি সেটা নিজেই আশা করিনি। সো এইটা আমাদের জন্য যে কত বড় একটা ব্লেসিং, এটাই আসলে একটা শিল্পীর মানে শিল্পীরা আসলে এটাই চায়, এই ভালোবাসাটাই চায়। সো খুবই 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 ভালো লাগছে। এখনো আমি দেখছি যে অনেক দর্শকরা বলছে খুব ভালো হয়েছে, এবং আপনাদের যারা সাংবাদিক ভাই বোনেরা আছে প্রত্যেকে কানে কানে এসে বলছে যে খুব ভালো রেসপন্স। সো ভালো লাগছে। আচ্ছা পূজা, অনেকেই বলছে যে এটা হচ্ছে পূজা চেরির একটা নতুন করে কামব্যাক হবে, নতুন পূজা জন্ম নেবে বলে অনেকে মনে করছে। তা আপনি কি মনে করছেন, নিজের পরিবর্তনটা বুঝতে পারছেন কি? অবশ্যই বুঝতে পারছি, এটা আসলে ডে 1 থেকেই বুঝতে পেরেছি। যখন আমাকে রেদন রনি ভাই বলেছে তোমার অডিশন লাগবে, আমি তখন থেকে বুঝে ফেলেছি যে না, নিউ পূজা ইজ কামিং, মানে নতুন পূজার জন্ম হচ্ছে, নতুন পূজার কামব্যাক হচ্ছে, এবং এইটা আসলে মানে ফাটিয়ে কোনো কিছু করতে হবে। কারণ অনেক দিন ধরে সবাই চাচ্ছিলেন, আপনারা আমার ভালোবাসার ভক্তরা চাচ্ছিল যে পূজাকে আসলে যখন প্রথম জার্নি শুরু হয় পূজার, একটা ভালো ভালো সিনেমাতে দেখতে পেরেছি, এরকম এর থেকেও ভালো সিনেমাতে পূজাকে দেখতে চাই। সো দম হচ্ছে ওরকমই সিনেমা যেটা আসলে পূজাকে প্রথম দিকে দেখে এসেছে, এবং সেই ধারাবাহিকতাই হচ্ছে দম। সো আমার নিজের চেঞ্জটাও আমি নিজে দেখতে পেরেছি, দর্শকরাও দেখতে পেরেছে, এবং এই পূজা আমার কাছে মনে হয় না এই পূজাকে আগে কেউ দেখেছে এবং পরবর্তীতে কেউ দেখতে পাবে। দম আমার কাছে পুরো পৃথিবী একদিকে, আর দম হচ্ছে আরেক দিকে। দম আমার লাইফে বেস্ট কাজ, এবং এরকম কাজ আমার মনে হয় না আমি এর পরে করতে পারবো। আচ্ছা, রানীকে যদি কিন্তু আমি দোয়া করি তুমি এরকম কাজ, এরকম না আরো ভালো ভালো কাজ বেশি বেশি করে করো। হ্যাঁ, এই দোয়াটা সবসময় থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, পূজা চেরির কাছে রানী অভিনয় কেমন করেছে? পূজা চেরির তো আসলে চাওয়ার শেষ নেই, পূজা চেরি অনেক চায়, পূজা চেরি আরো অনেক ভালো করতে চায়। পূজা চেরি মানে ও যে আসলে কি চায় ও নিজেও জানে না, কিন্তু পূজা চেরি একটা জিনিসই জানে, সে ডিরেক্টরের কথা খুব ভালো শোনে, ডিরেক্টর কি চায় সেটা বুঝতে সে চেষ্টা করে, এবং ডিরেক্টরের মানে চাওয়াটা ঠিক রেখে
পূজা চেরি ওইটুকুই করতে চায় এবং এক্সট্রাও কিছু করতে চায় না, আবার কমও করতে চায় না। তো সবসময় আমি জানি না আমি কতটুকু ডিরেক্টরের কথা শুনেছি, আমি যথাযথ মানে আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার ডিরেক্টরের কথা শোনার। সো ডিরেক্টর যেভাবে রানীকে দেখতে চেয়েছে, আমি একটু আগে শুনছিলাম, সেভাবেই সে রানীকে পেয়েছেন। অবশ্যই আমি জাস্ট বলতেছিলাম একটু আগে ওকে যে আমি এডিটিংয়ে হচ্ছে আমি সবচেয়ে কঠিন মানুষটা থাকি সত্যি কথা। শুটিংয়ে সবচেয়ে লাভেবল মানে ইয়ের জায়গায় না, মানে কষ্টের জায়গায় না, কষ্টের জায়গাতে সবাই স্ট্রাগল করি, কিন্তু অনেক প্রেম দিয়ে শ্যুট করি, মানে যে ফুটেজগুলা খুব ভালোবাসা দিয়ে শ্যুট করি। কিন্তু এডিটিং টেবিলে আমি আসলে খুব সীমার হয়ে উঠি আসলে, যেটাকে কতটা ফেলে দেওয়া যায়। হ্যাঁ, মানে ভালো অংশটাই শুধু রাখতে হবে। তো যখন এডিটিংয়ে বসি, যখন একটা আর্টিস্ট ভালো পারফর্ম করেছে এটা দেখতে পারি, তখন আর কাটতে পারি না, তখন আর ফেলতে পারি না। তো ওইটা ঘটে তখনই যখন পারফরমেন্সটা বেস্ট হয়ে ওঠে। নিশোর ক্ষেত্রেও তাই হয়েছে, চঞ্চল ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। পূজাকে প্রথমবার আমি এরকম একটা জায়গায় যখন এডিট করতে বসলাম, অসাধারণ যেসব মানে সিন আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন, 2টা সিন আছে সেটা খুবই টাফ অ্যাক্টিং করা এবং খুবই ইমোশনাল সিন। তো যেই কারণে ওর ডেডিকেশনটা দীর্ঘদিন ধরে, সেটা তো আসলে পর্দায় আসতে হবে। যখন পর্দায় আমি এডিটিং করতে বসে দেখলাম, তখন আমার বারবার মনে হচ্ছিল ওকে একবার একটু ফোন দিয়ে বলি যে তুমি তো ব্রিলিয়ান্ট করছো। পরে মনে হলো যে না, এটা সিনেমা হলে এসে ও নিজে দেখুক, এক্সপিরিয়েন্স করুক। কালকে দেখার পরে ওই সময়টাতেই আবার ইমোশনাল হয়ে গেছে। সো এটা একটা অদ্ভুত জার্নি, এটা একটা ইমোশনাল জার্নি, এটা একটা কি বলবো, সো খুবই অসাধারণ। পূজা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম ভাঙার জন্য।